আবারও একটি ভয়াবহ সংঘর্ষের কিনারে এসে দাঁড়িয়েছে ভারত ও পাকিস্তান। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর সীমান্তের পরিস্থিতি কোনোভাবেই শান্ত হচ্ছে না। ভারত পাকিস্তান দুই দেশের সেনাদের মধ্যে আবারও গোলাগুলি হয়েছে। এ নিয়ে টানা 6 রাত ধরে কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানি সেনাদের মধ্যে গোলাগুলি চলছে। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। অবশ্য ভারতীয় গণমাধ্যমে গোলাগুলির বিষয়ে বরাবরের মতো পাকিস্তানকে দোষারোপ করা হলেও পাকিস্তানের পক্ষ থেকে বা দেশটির সংবাদ মাধ্যমে এখনও এই বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। এনডিটিভি বলছে, জম্মু ও কাশ্মীরের পারগোয়াল সেক্টরে আন্তর্জাতিক সীমান্ত জুড়ে পাকিস্তানের দিক থেকে টানা গুলি চালানো হচ্ছে। পাকিস্তানে সম্ভবত খুব দ্রুত একটা বড় আকারের ঘটনা ঘটতে চলেছে। পাকিস্তান সেনাবাহিনীর প্রেস ব্রিফিং এর দাবি করা হয়েছে, পাকিস্তানে ধরা পড়ল ভারত প্রশিক্ষিত সন্ত্রাসী, মিলল ড্রোন এবং বিস্ফোরক। সীমান্ত উত্তেজনার মধ্যে প্রথম আকাশ যুদ্ধে মুখোমুখি ভারত পাকিস্তান। তবে সেই যুদ্ধের লেজ গুটিয়ে পালিয়েছে ভারতের বিমান বাহিনী। এবার ভারতের 4 রাফাল যুদ্ধ বিমানকে ধাওয়া করল পাকিস্তানের ফাইটার জেট। ভারতীয় বিমান বাহিনীর 4টি রাফাল যুদ্ধ বিমান কাশ্মীর অঞ্চলে টহল দেওয়ার সময় পাকিস্তানি যুদ্ধ বিমান দেখে পালিয়ে গেছে। এমন পরিস্থিতির মধ্যে যুদ্ধের প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী, এই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারত পাকিস্তান পাল্টাপাল্টি হুমকিতে পরিস্থিতি এতটাই উত্তপ্ত যেন অগ্নিস্ফুলিঙ্গের অপেক্ষায় বারুদের মজুদ। কোন এক পক্ষের সামান্য ভুলে যে কোনো মুহূর্তে ঘটতে পারে ভয়াবহ অঘটন। সহিংসতা শুধু ভারত পাকিস্তান নয়, ছড়িয়ে পড়তে পারে বাংলাদেশের মতো প্রতিবেশী দেশগুলোতে। দূর অতীত নয়, নিকট অতীতের অভিজ্ঞতা বলছে অবধারিতভাবে যুদ্ধের ভয়াবহ মাসুল দেবে নিরপরাধ। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এই মাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওটি কেমন হবে, কতটা গুরুত্বপূর্ণ, কতটা চাঞ্চল্যকর, ভিডিওর অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে বুঝিয়ে গেছেন কেমন হবে আজকের এই ভিডিওটি, কোন বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি আজকের এই ভিডিওতে। প্রিয় দর্শক বন্ধুরা, আমি আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। নিয়ন্ত্রিত কাশ্মীর সীমান্তের পরিস্থিতি কোনোভাবেই শান্ত হচ্ছে না। ভারত পাকিস্তান দুই দেশের সেনাদের মধ্যে আবারও গোলাগুলি হয়েছে। এ নিয়ে টানা 6 রাত ধরে কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানি সেনাদের মধ্যে গোলাগুলি চলছে। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। অবশ্য ভারতীয় গণমাধ্যমে গোলাগুলির বিষয়ে বরাবরের মতো পাকিস্তানকে দোষারোপ করা হলেও পাকিস্তানের পক্ষ থেকে বা দেশটির সংবাদ মাধ্যমে এখনও এই বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। এনডিটিভি বলছে, জম্মু ও কাশ্মীরের পারগোয়াল সেক্টরে আন্তর্জাতিক সীমান্ত জুড়ে পাকিস্তানের দিক থেকে টানা গুলি চালানো হচ্ছে। নিহত হওয়ার পর এই গোলাগুলি পাকিস্তানের সবচেয়ে বড় যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা বলে দাবি করা হচ্ছে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে। গত 6 রাত ধরে জম্মু অঞ্চলের 3টি গুরুত্বপূর্ণ সেক্টরের লাইন অফ কন্ট্রোল বা নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তান একতরফাভাবে গুলি চালিয়েছে বলে দাবি করছে ভারত। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, ভারতীয় বাহিনী প্রতিটি স্থানে কার্যকর জবাব দিয়েছে। এই গোলাগুলির ঘটনা যে কোনো মুহূর্তে বড় হামলায় রূপ নিতে পারে বলে শঙ্কা করছে খোদ পাকিস্তান। দেশটির তথ্যমন্ত্রী বলছেন, আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে বড় পরিসরে হামলা চালিয়ে বসতে পারে ভারত। তাই ভারতের আগ্রাসন ঠেকাতে নিজেদের সেনাবাহিনীকেও প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন। এদিকে পেহেলগামের ভয়াবহ এই হামলার জেরে ভারত পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে। দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করেছে ভারত। জবাবে সিমলা চুক্তি স্থগিত, ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধের ঘোষণা দেয় পাকিস্তান। এছাড়া হামলার পরে দুই দেশই 48 ঘন্টার মধ্যে প্রতিবেশী দেশের নাগরিকদের ভিসা বাতিল করে ফিরে যাওয়ার নির্দেশ দেয়। এতে ভারত ও পাকিস্তানের নাগরিকরা নিজ নিজ দেশে ফিরে যেতে শুরু করেছেন। সীমান্ত উত্তেজনার মধ্যে প্রথম আকাশ যুদ্ধে মুখোমুখি ভারত পাকিস্তান। তবে সেই যুদ্ধের লেজ গুটিয়ে পালিয়েছে ভারতের বিমান বাহিনী। নিয়ন্ত্রণ রেখার কাছে রাতের অন্ধকারে ভারতের 4টি অত্যাধুনিক রাফাল যুদ্ধ বিমান শনাক্ত করে পাকিস্তান। এরপর দেশটির বিমান বাহিনী ওই 4টি যুদ্ধ বিমানকে তাড়া করে। তখন ধাওয়া খেয়ে পালিয়ে যায় ভারতের যুদ্ধ বিমানগুলো। পাকিস্তানের বিমান বাহিনী বলছে, মঙ্গলবার গভীর রাতে এই ঘটনা ঘটেছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে।
নিরাপত্তা সূত্রের বরাতে দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, অধিকৃত জম্মু ও কাশ্মীরের আকাশসীমায় টহল দিচ্ছিল ভারতের ওই 4টি যুদ্ধবিমান। এ সময় ওই যুদ্ধবিমানগুলোর উপস্থিতি টের পায় পাকিস্তানের বিমান বাহিনী। তখন ঝট করে এর জবাব দেয় তারা, আর সেই জবাব এতটাই দ্রুত ছিল যে শেষ পর্যন্ত ওই এলাকা থেকে চলে যায় ভারতের যুদ্ধবিমানগুলো। সম্প্রতি ভারত শাসিত কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনায় পরমাণু শক্তিধর ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছে। 22 এপ্রিল ওই হামলায় 26 জন পর্যটক নিহত হন। বলা হচ্ছে 2000 সালের পর এই অঞ্চলে এটাই সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর একটি। হামলার পরদিন পাকিস্তানের সঙ্গে থাকা সিন্ধু পানি চুক্তি এককভাবে বাতিল করে ভারত। এর বাইরেও অন্য আরও কড়া পদক্ষেপ নেয় নয়াদিল্লি। জবাবে ভারতের বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয় পাকিস্তান। 1972 সালের সিমলা চুক্তি নিয়েও ভারতকে হুমকি দেয় ইসলামাবাদ। ভারত ওই সন্ত্রাসী হামলার দায় পাকিস্তানের উপর চাপালেও ইসলামাবাদ বলছে এ ঘটনায় তাদের কোনো সম্পৃক্ততা নেই, বরং ওই ঘটনার স্বাধীন তদন্ত করে সত্য উদ্ঘাটন করতে আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পাকিস্তানের অভিযোগ, কাশ্মীরের ঘটনাকে সামনে এনে দেশটিতে হামলা চালাতে চায় ভারত। মঙ্গলবার দেশটির তথ্যমন্ত্রী আত্মা তারার জানান, পরবর্তী 24 থেকে 36 ঘন্টার মধ্যে ভারত পাকিস্তানে হামলা চালাতে পারে। ওই হামলার বিষয়ে তাদের কাছে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে বলেও দাবি করেন তিনি। এ সময় তিনি এই অঞ্চলকে অস্থিতিশীল করার জন্য ভারতকে দায়ী করেন। ভারত পাকিস্তান পাল্টাপাল্টি হুমকিতে পরিস্থিতি এতটাই উত্তপ্ত যেন অগ্নিস্ফুলিঙ্গের অপেক্ষায় বারুদের মজুদ। কোনো এক পক্ষের সামান্য ভুলে যে কোনো মুহূর্তে ঘটতে পারে ভয়াবহ অঘটন। সহিংসতা শুধু ভারত পাকিস্তান নয়, ছড়িয়ে পড়তে পারে বাংলাদেশের মতো প্রতিবেশী দেশগুলোতে। দূর অতীত নয়, নিকট অতীতের অভিজ্ঞতা বলছে অবধারিতভাবে যুদ্ধের ভয়াবহ মাসুল দেবে নিরপরাধ নিরস্ত্র সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে ভারত আর পাকিস্তানের সশস্ত্র বাহিনী রণপ্রস্তুতির তোড়জোড়ের মধ্যে তথ্যবোমা ফাটালেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। আসলেই কি শিগগিরই যুদ্ধে জড়াতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার দুই পরাশক্তি? ভারত আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলা চালানোর পরিকল্পনা করছে, এমন বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য আমাদের হাতে আছে। ভারতের এই ধরনের যে কোনো সামরিক অভিযানের জবাব নিশ্চিতভাবে দৃঢ়তার সঙ্গে দেওয়া হবে। আতাউল্লাহ তারার বলেছেন, আন্তর্জাতিক সহায়তায় স্বচ্ছ তদন্তের সুযোগ থাকলেও পেহেলগাঁওয়ে হামলার ঘটনাকে পাকিস্তান বিরোধী অপপ্রচারের অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত। তার দাবি, গায়ের জোরে ভারত বিচারক, সাক্ষী আর শাস্তি বাস্তবায়নকারীর সব ভূমিকা একাই পালন করছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী 29 এপ্রিল রাতে টেলিভিশনে এই বক্তব্য দেওয়ার দিনই সামরিক বাহিনীর সর্বোচ্চ কর্মকর্তাদের নিয়ে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের অনুমোদন দিয়ে যুদ্ধের দামামা বাজিয়ে দিয়েছেন তিনি। হামলার সময় ও লক্ষ্যবস্তু নির্ধারণে সেনাবাহিনীকে দিয়েছেন সর্বোচ্চ স্বাধীনতা। ভারত ইট ছুঁড়লে পাথর দিয়ে জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। সিনেটের অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি ভারতকে হুঁশিয়ার করে বলেছেন, চীন ও তুরস্ক পাকিস্তানের সাথে আছে। পাকিস্তানের ভেতরে সন্ত্রাসবাদে মদদের অভিযোগ উঠেছে ভারতের বিরুদ্ধে। মিথ্যা ভিত্তি দাঁড় করিয়ে ফ্ল্যাগ অপারেশনের অপচেষ্টার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সেনাবাহিনীর মিডিয়া উইং ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস ISPR এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। উত্তেজনাকর পরিস্থিতিতে সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় ভারতের আরেকটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী। সাতওয়াল সেক্টরে ভূপাতিত করা ড্রোনটি ফ্যান্টম 4 মডেলের। অবশ্য আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন বড় আকারে যুদ্ধের আশঙ্কা নেই। যুদ্ধ বাঁধাতে দৃঢ় প্রত্যয়ী মনে হলেও এই মুহূর্তে বড় আকারের যুদ্ধ বাঁধাবে না ভারত। দুই দেশেই পারমাণবিক শক্তিধর হওয়ায় যুদ্ধ বাঁধলে সীমিত গণ্ডিতেই থাকবে। নিশ্চিতভাবে সীমান্তে আন্তর্জাতিক আইন ব্যাপকভাবে লঙ্ঘিত হবে। ভারত আগ্রাসন চালালে হুমকিতে পড়বে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা, তৈরি হবে গুরুতর মানবিক সংকট। এমন অবস্থায় ভারত ও পাকিস্তানকে উত্তেজনা সংবরণ করে বৃহত্তর স্বার্থে শান্তিপূর্ণভাবে সংকট সমাধানের আহ্বান জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। অন্যান্য দেশকেও সংকট সমাধানে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। মুখপাত্র ট্যামি ব্রুস বলেছেন, পরিস্থিতির উপর নিয়মিত নজর রাখছে ওয়াশিংটন। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেছেন, উত্তেজক পরিস্থিতি শান্ত করার চেষ্টা চলছে। এজন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে ফোনালাপ করেছেন গুতেরেস। পাকিস্তানে সম্ভবত খুব দ্রুত একটা বড় আকারের ঘটনা ঘটতে চলেছে। পাকিস্তান সেনাবাহিনীর প্রেস ব্রিফিং এর দাবি করা হয়েছে, পাকিস্তানে ধরা পড়ল ভারত প্রশিক্ষিত সন্ত্রাসী, মিলল ড্রোন এবং বিস্ফোরক।
আনুষ্ঠানিকভাবে প্রেস ব্রিফিং এ দাবি করা হয়েছে যে তারা ভারতীয় সরকারের পৃষ্ঠপোষকতায় দেশের অভ্যন্তরে সন্ত্রাসের অকাট্য প্রমাণ হাতে পেয়েছে। বুধবার এক প্রতিবেদনে এই খবর দিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন। বেলুচিস্তান সহ পাকিস্তানের অভ্যন্তরে ভারত পরিচালিত সন্ত্রাসী তৎপরতা বিষয়টি তুলে ধরে জানানো হয়, সম্প্রতি এক ভারত প্রশিক্ষিত পাকিস্তানি নাগরিককে আটক করা হয়েছে, যার কাছ থেকে একটি ভারতীয় ড্রোন এবং ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যে দেখেছেন যে ওয়াজিরিস্তানে একটা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ওই অঞ্চল দিয়ে আফগান সীমান্ত দিয়ে ভারত মদতপুষ্ট 56 জন সন্ত্রাসী ঢোকার চেষ্টা করা হয়েছে, তাদেরকে প্রতিহত করা হয়েছে। এই খবর যখন আসছে ঠিক এখন দেখা গেল একজন নাগরিককে ধরা হয়েছে একেবারে বিস্ফোরক সহ। আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, 25 এপ্রিল ঝিলাম বাস স্ট্যান্ডের কাছ থেকে আব্দুল মজিদ নামের এক ব্যক্তিকে আটক করা হয়, যিনি ভারতীয় গোয়েন্দাদের প্রশিক্ষণপ্রাপ্ত। তার কাছ থেকে একটি আইইডি, 2টি মোবাইল ফোন এবং 70,000 রুপি উদ্ধার করা হয়েছে। পরবর্তী অনুসন্ধানে তার বাড়ি থেকে আরো 10 লাখ রুপি এবং একটি ভারতীয় ড্রোন জব্দ করা হয়। তিনি বলেন, এই ব্যক্তির সঙ্গে যোগাযোগকারী ছিল ভারতীয় সেনাবাহিনীর জুনিয়র কমিশন প্রাপ্ত কর্মকর্তা সুবেদার সুখবিন্দার, যিনি তাকে নির্দিষ্ট স্থানে আইইডি সংগ্রহের নির্দেশ দিয়েছিলেন। লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী বলেন, উদ্ধারকৃত উপকরণ সমূহের ফরেনসিক বিশ্লেষণে এমন প্রমাণ পাওয়া গেছে যা যে কোনো নিরপেক্ষ আন্তর্জাতিক সংস্থা যাচাই করতে পারে। এটি ভারতের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাসবাদের একটা ক্ষুদ্র উদাহরণ মাত্র। তিনি বলেন, পহেলগাঁও হামলার পর ভারত কোনো তদন্ত ছাড়াই একতরফাভাবে পাকিস্তানকে দোষারোপ করতে শুরু করেছে, যার পেছনে আভ্যন্তরীণ এবং আসন্ন রাজনৈতিক পরিস্থিতি থেকে দৃষ্টি সরানোর উদ্দেশ্য ছিল। তাহলে কি দাঁড়াচ্ছে? ইতিমধ্যে দেখা যাচ্ছে উত্তেজনা অনেক দূরে এগিয়েছে। বিশ্ব নেতাদের অনেকেই উত্তেজনা কমানোর অনুরোধ করেছে, কিন্তু নরেন্দ্র মোদী এর মধ্যে কাশ্মীর ঘটনার ব্যাপারে তার পাল্টা হিসাবে যে কোনো পদক্ষেপ নেওয়ার জন্য সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে। এর পরপরই পাকিস্তান থেকে বলেছে আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলা চালানোর ব্যাপারে তারা গোয়েন্দা তথ্য হাতে পেয়েছে। স্বাভাবিকভাবে পরিস্থিতি খুবই উত্তেজনাকর, দর্শক বুঝতেই পারছেন। এর মধ্যেই আবার বিস্ফোরক ডিভাইস সহ একজন প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিকে আটক করা হয়েছে, যাকে ধারণা করা হচ্ছে যে ভারত সরকার তাকে, ভারতীয় সেনাবাহিনী তাকে পরিচালিত করছে পাকিস্তানের অভ্যন্তরে বিশেষ কোনো ঘটনা ঘটানোর জন্য। কার কথা যে সত্য আর কার কথা যে মিথ্যা এই মুহূর্তে আসলে বোঝাটাই কষ্টকর হয়ে যাচ্ছে। তবে মাঝে মাঝে কি ভারত না বুঝে কথা বলে কিনা আমার এটাও একটু সন্দেহ। এই কারণে বললাম যে এই ধরনের স্টেটমেন্টে পাকিস্তানি সেনাবাহিনীর কিন্তু ইমেজ বাড়ে বা সাহসিকতার জায়গাটা বাড়ে, যে দেখো পাকিস্তানের সেনারা কতটা সাহসী। তবে এটা সত্য, আমরা গেল 6 দিন যাবৎ যতটুকু মানে ভারতীয় মিডিয়া বা ভারতীয় সেনাবাহিনী বলেন বা ভারতের সরকারের বক্তব্যগুলো বলেন, ওইগুলাকে যদি কোড আনকোড দেখি বা সিমটম গুলা দেখি, টুকিটাকি যেই বিচ্ছিন্ন বিচ্ছিন্ন গোলাগুলির ঘটনা, সেখানে কিন্তু পাকিস্তানের সামরিক সক্ষমতার প্রমাণ আসলে বেশি পড়ছে। যাই হোক, আপনার বলা হচ্ছে যে এই মুহূর্তে ভারতীয় সেনাবাহিনীর অভিযোগ, কার ভারতীয় সেনাবাহিনীর অভিযোগ যে পাকিস্তানি সেনারা আন্তর্জাতিক যে সীমানা আছে, মানে জম্মু কাশ্মীরের সাথে ভারত পাকিস্তানের যে আন্তর্জাতিক সীমানা আছে, শূন্যরেখা আছে, সেই সীমানা অতিক্রম করে ভারতে ঢুকে গেছে। তো ঢুকে কি করছে? সেখানে ঢুকে পাকিস্তানি সেনারা আবার গুলিও চালিয়েছে, এমনকি গুলি চালিয়ে তারা আবার নিরাপদে পাকিস্তানের ভিতরে গেছে। সম্ভবত এই দৃশ্য দেখা গতকালকে বাংলাদেশে বিএসএফ এর 2-3 জন ঢুকে গেছিল, খেয়াল আছে তো? বিএসএফ এর 3 জন বাংলাদেশিরে ধরে নেওয়ার জন্য ঢুকে গেছিল বাংলাদেশের সীমানায়। বাঙালিরা এমন আদর করছে, আদরের ছেলায় চিল্লাইয়া বাল্লাইয়া, হ্যাঁ, আদরের আতিশয্যায় বিএসএফ কোন রকমের দৌড়ে ফালাইছে। আমাদের বিজিবিদের কিন্তু ধরে ফেলছিল, পরে 2 দেশের পতাকা বৈঠকে এদেরকে ছাড়া হয়েছে। তো ভাবছে যে পাকিস্তানের মতন একটু ট্রাই করে বাংলাদেশে আসছিল, হালকা খেলানি খেয়ে গেছে। যাই হোক, তো পাকিস্তানের সাথে কেমন? এর আগে ভারতের একজন বিএসএফ এর জওয়ান, সে আবার একটু সাহস করে পাকিস্তানে ঢুকছিল, পাকিস্তানিরা আবার তারে ধরে নিয়ে আটকায় রাখছে। অলরেডি 2-3 দফা বৈঠক হয়েছে, কিন্তু তারে কিন্তু পাকিস্তান ছাড়ে নাই। এখন ভারতের অভিযোগ যে পাকিস্তানি সেনারা ভারতে ঢুকে গুলি চালিয়ে আবার গেছে। আপনার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এই তথ্যগুলো জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে যে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পারগওয়াল সেক্টরে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে ঢুকে গুলি চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। লাইন অব কন্ট্রোল বা এলওসি বরাবর টানা যুদ্ধবিরতি লঙ্ঘনের একদিন পর আবারও পাকিস্তানি সেনারা এমন ঘটনা ঘটালো। নওশারা, সুন্দরবনী এবং আখনুর সেক্টরেও আমরা আজকে বলেছি বেশ কিছু জায়গায় গোলাগুলি হচ্ছে। দর্শক, 2021 সালের ফেব্রুয়ারির পর
2021 সালের ফেব্রুয়ারির পর ভারতের দাবি যে এই ধরনের অন্যতম যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে আপনার পাকিস্তানের সেনারা। আমরা যদি দেখি এই মুহূর্তে দুই দেশের সর্বোচ্চ যে অবস্থান, সেখান থেকে জাতিসংঘ বিষয়টাতে আবার একটু আপনার হাত দিয়েছে। জাতিসংঘের মহাসচিব তিনি আন্তরিও গুতরেসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও ফোন দিয়েছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকেও ফোন দিয়েছেন এবং দুই দেশকেই সংযত হবার জন্য বলেছেন। এবং এই ঘটনা যেটা ঘটছে সেটার ব্যাপারে জাতিসংঘ চাচ্ছে যে একটা স্পেসিফিক সমাধানে আসুক দুই দেশ, কারণ এই মুহূর্তে যদি দক্ষিণ এশিয়াতে পাকিস্তান ভারত যুদ্ধে জড়িয়ে যায়, এইটার দামামা একদম মধ্যপ্রাচ্য থেকে শুরু করে ইউরোপ আমেরিকা পর্যন্ত ছড়িয়ে পড়বে। আর ইউরোপ আমেরিকার কাজই হচ্ছে উপর দিয়ে ভালো ভালো মিষ্টি কথা বলে ঠিকই, কিন্তু তলে তলে যুদ্ধ লাগাই দিতে পারলে। আপনি দেখেন যে ভারত 63,000 কোটি ডলার খরচ করে ফ্রান্স থেকে 26টা রাফাল যুদ্ধ বিমান কিনছে। পাকিস্তানের কাছে আবার চীন আপনার এই যে অত্যাধুনিক প্রযুক্তির মিসাইল বিক্রি করছে। তো এই দেশগুলো যারা অস্ত্র নির্মাতা দেশ, যুদ্ধ ছাড়া তো এদের বিল নাই, এরা উপরে যাই বলুক তলে তলে কিন্তু যুদ্ধ চায়। এখন দেখা যাক কি হয়। পাকিস্তানি সেনাদের সম্পর্কে যে অভিযোগ, আজকে অনেক কটা বিষয় নিয়ে আলাপ করা লাগবে, কারণ চারিদিকে মেলা গ্যাঞ্জাম লাগিছে। প্রথম বিষয় নিয়ে আলাপ করি। রুমিন ফারহানা কাছে কোন অভ্যুত্থান বা বিপ্লব 36 দিন বা 1 মাসে হয় না। হ্যাঁ, কেউ যদি মনে করেন অল্প কয়েকদিনের আন্দোলনে হাসিনাকে দেশ ছাড়া করেছেন, তবে তারা বোকার স্বর্গে বাস করছেন। শেখ হাসিনার পালানো বিএনপির 16 বছরের আন্দোলনের ফসল গণবিস্ফোরণে শেখ হাসিনা পলায় গেছে। আন্দোলনকারী বিএনপি করেছে, ঈদের পরে আন্দোলন আর কেউ করেনি। হ্যাঁ, ঘুম আর খুন হয়েছে খালি বিএনপি কর্মী, দেশ ছাড়া হয়েছে খালি বিএনপি কর্মী। আমরা খায় না খায় অ্যাক্টিভিজম করলাম, আমরা তো বিএনপি করি না, গল্লিকও খাই না। সমাজ কি তাইলে আমাদের মেনে নেবে? বিএনপির আন্দোলন তো দেখেছেন, দেখেন নাই? গত 10টা বছর 10টা জনসভা করতে পারে নাই। ঈদের পর আন্দোলন করতে করতে শুনতে শুনতে কান পয়সা খুলে পড়েছে। প্রাণ ভয় পুলিশের আক্রমণে দাঁড়াইতে পারে নাই, নিজেরা আবার স্বীকার করেছে। খালেদা জিয়ার বাড়ির সামনে 2টা বালির ট্রাক সরাইতে পারে নাই, আবার আসিছে আন্দোলনের ক্রেডিট নিতে। বিএনপি 16 বছর কেন 1600 বছর ঈদের পরে আন্দোলনের ঘোষণা দিল, হাসিনার লাগতো না। যখন আন্দোলন চলছিল তখন মির্জা ফখরুল কইছে বিএনপির নৈতিক সমর্থন আছে, শুধু সম্পৃক্ততা নাই। হ্যাঁ, শুনেন, আমরা এই আন্দোলনের সাথে কখনোই সরাসরি জড়িত নই, আমরা তাদেরকে নৈতিক সমর্থন দিয়েছি। আর রুমিন ফারহানা বলে বিপ্লব তারাই করেছে, 1 মাসে বিপ্লব হয় না। তাহলে 7ই নভেম্বরের বিপ্লব কেমনে 4 দিনে হইলো? নভেম্বরের 3 তারিখ থেকে 7 তারিখ বিপ্লব। রাশিয়ার বিপ্লব কেমনে 10 দিনে হইলো? দুনিয়া কাঁপানো 10 দিন, ওই টাইমের উপরে একটা বইও আছে। বিপ্লব ক্ষণস্থায়ী, বিপ্লব অল্প সময় থাকে। বিপ্লব হইতেছে সেই মহেন্দ্র খন, একটা মাহদীয় সময়, যখন একটা জনগোষ্ঠী তার জাতীয় আকাঙ্ক্ষার সর্বোচ্চ শিখরটা হুট করে ছুঁয়ে ফেলে, বিদ্যুৎ চমকের মতো বা লাফায় ওঠা ল্যাম্পের শিকার মতো। ওই সময় ওই জাতির উপরে আল্লাহর খেলাফত নাজিল হয়, তখন সেই হয়ে ওঠে দুনিয়ায় খোদার খলিফা, বিপ্লবের নায়ক। আর সেই অসামান্য মুহূর্তটাই বিপ্লব। আমরা ভাগ্যবান, আমরা পুরা জাতি ওই মুহূর্তটাই ওই মহেন্দ্র খনের নায়ক, যার মধ্যে দিয়ে সৃষ্টিকর্তার পবিত্র ইচ্ছা আমাদের জাতির উপরে নাজিল হয়েছিল। এই জন্য এই শহীদের মৃত্যু নাই, তারা সময় আর কালকে অতিক্রম করে যায়। আমি কইছিলাম খোদা তাআলার দয়া ছাড়া বিপ্লবে বিজয়ী হওয়া যায় না। খোদা তাআলা সাহসের আবাবিল পাখি পাঠানো লড়াইয়ের ময়দানে, খোদা তাআলার সাথে জনগণের একটা স্পিরিচুয়াল কানেকশন ছাড়া বিপ্লব সফল হয় না। মহাজীবনের ডাক শুনে সবাই আপনি রুমিন ফারহানাকে বিএনপিকে খোদা তাআলার জায়গায় বসাইতেছেন, নাউজুবিল্লাহ। বিপ্লবের মালিক সৃষ্টিকর্তা, আপনারা না। আপনি বিপ্লবের নায়ক হইলে আপনি মাইকের সামনে চিল্লাইতেন না, অবশ্য ভুলভাল চিল্লান। কইতেছে 18 সালে নাকি বিএনপি নির্বাচন প্রত্যাখ্যান করেছে। শুনেন, আওয়ামী লীগ যখন ভারতের সঙ্গে আঘাত করে 14, 18, 24-এ ক্ষমতা দখল করলো, বিএনপি তখন আকস্মিকভাবে জনগণের পাশে থেকে নির্বাচন প্রত্যাখ্যান করেছে। ওই নিজেই 2018 সালে সংসদে সংরক্ষিত আসনের এমপি ছিল বিএনপি, আমাকে বিএনপি নির্বাচন প্রত্যাখ্যান করেছে। কি কয় না কয় তার কোনো ঠিক নাই। শুধু তাই না, 10 কাঠার একটা প্লট চাই আবেদন করেছিল, যে প্লট পাইলে নাকি চিরকৃতজ্ঞ থাকবে। দেখেন, এটা প্লটের লোভ সামলাইতে পারে না, যে আবার বিপ্লব করে। হ্যাঁ, খেল খতম হয়েছে, পয়সা হজম। দরখাস্তটা দেখেন, একবার বলে 2/3 মেজরিটি নিয়ে বিএনপি ক্ষমতায় যাবে। শুনেন, আবার বলে বিএনপি নেতা কর্মীদের কন্ট্রোল করা যাচ্ছে না, কেন্দ্রে জানায় কোনো লাভ হচ্ছে না। শুনেন, বিএনপি নেতা কর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না, চাঁদাবাজির সঙ্গে যুক্ত, জমি দখলের সঙ্গে যুক্ত, টেন্ডারবাজির সঙ্গে যুক্ত। আমার এলাকাতে পথধারী নেতারা কেউ মাটি ভরাট করে নদীর উপরে জমি দখল করে, আরেক উপজেলায় পথধারী নেতারা মামলা বাণিজ্য করে। তো কন্ট্রোল করা তো যাচ্ছে না, কেন্দ্রে খবর পাঠানো হয়েছে, কেন্দ্র কোনো অ্যাকশন নেয় নাই। তো বুঝছেন তো, বিএনপি ক্ষমতা এসে কি করবি? আচ্ছা, ওরা ছেড়ে দিই, বাচ্চা মেয়ে কি কইতে কি কয় ঠিক নাই, আপনারা ছেড়ে দিয়ে। এবার আসেন বিএনপির অন্যতম প্রধান তরুণ বুদ্ধিজীবী ফাহাম আব্দুল সালাম, ওরা নিয়ে একটু কথা বলি। ফাহাম দেশে গেছিল, আপনারা মনে হয় অনেকেই জানেন যে ফাহাম মির্জা ফখরুল ভাইয়ের মেয়ে জামাই। তো আমি অত্যন্ত পছন্দ করি ফাহামকে ব্যক্তি হিসেবে, ভেরি চার্মিং পার্সোনালিটি। এই ফ্যাসি বিরোধী লড়াই তার অসামান্য ভূমিকা ছিল। সে আরবান এলিট যুবক তরুণদের এই লড়াইয়ের জন্য তৈরি করছে, সে একাই। আমি ভালো কথা বলে আসলাম না, হ্যাঁ, বাংলাদেশে কার সম্পর্কে ভালো কথা বলা খুব মুশকিল। যারা ফাহামকে পছন্দ করে না তারা গালাগালি করতে পারে, আর যারা ফাহামকে পছন্দ করে তারাও গালাগালি করবে, যে ও আসিছে এবার ফাহামের জনপ্রিয়তা দিয়া তোমার পয়েন্ট বাড়ানোর জন্য, পয়েন্ট খাওয়ার জন্য আসছে। আর যদি কখনো ফাহাম গ্যাঞ্জাম করে, অ্যান্টি পিপল স্ট্যান্ড নেয়, তখন এসে বলবে দেখেছেন খুব তো তখন প্রশংসা করেছিলেন। যাই হোক, এটা বলে রাখলাম যে ফাহাম আমার এলাই না, এখন রাজনৈতিক মিত্র না। কারণ ফাহাম বিএনপির যে স্ট্যান্ড নিছে, যেটা আপলোড করে, সেটা করেও সম্পর্ক রাখা যায় ভিন্ন মতের মানুষের সাথে, কিন্তু ফার্ম সেটা রাখবে না বলে সিদ্ধান্ত নিছে, এটা কোনো সমস্যা নাই, অ্যাবসলিউটলি ফাইন। ফার্ম সম্পর্কে এত কথা বললাম যে আমাকে তাকে রেফার করে কথা বলতে হবে, সেই জন্য বলে নিলাম আর কি। কারণ সেও বলছিল যে এই লড়াই যারা ছিল তারা তার ভাই দাদা বলছে, তো সেটা আমার তরফ থেকে এখন এটা বলে না, ওটা ভালো। তো
ফান দেশে গেল, সেই সময় ছাত্রদের নিয়ে বলছিল সম্ভবত একটা টিভি শোতে যে ছাত্ররা বিএনপির সাথে অ্যালাই করলে ভালো করবে, এটা তাদের বেটার সিকিউরিটি দেবে। স্বার্থের দিক থেকে তারা যদি বিএনপির সাথে অ্যালাইন করে, আমার মনে হয় যে তাদের ভবিষ্যৎ অন্য অপশন থেকে বেটার। 2 দিন আগেও লিখলো ফার্ম যে আওয়ামী লীগের মিছিল হচ্ছে বড়, এইটা আমরা নাকি একে অন্যকে অপমানিত করছি, তার ফল। হ্যাঁ, মাঝে মাঝে ফার্মের কথা শুনে হাসি। আচ্ছা ফার্ম, বিএনপি কি কাউকে সুরক্ষা দেওয়ার কথা বলা মানায়? আর বিএনপি কি কাউকে সুরক্ষা দিতে পারে? দিছে কখনো? এই সব ক্ষমতা কি বিএনপির আছে না ছিল? ক্ষমতা জিনিসটা কি, সেটা কিভাবে তৈরি হয়? বিএনপির যদি কাউকে সুরক্ষা দেওয়ার হিম্মত থাকতো তাহলে জিয়া তো নিহত হয় না, ইলিয়াস আলী গুম হয় না, সালাউদ্দিন চৌধুরী ফাঁসিতে যায় না, তারেক রহমান নির্বাসনে যায় না, বালুর ট্রাক ফেলা তার খালেদা জিয়া কাটকাই দিতে পারে না। বিএনপি কি দেশকে আওয়ামী লীগের ফাঁসিদের হাত থেকে রক্ষা করতে পারছে? পারে না। বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হয়ে অগাস্ট বিপ্লবের নেতৃত্ব দিতে পারে না। এই বিএনপি আগামীতে ক্ষমতায় যাইতে পারে, কিন্তু এই ক্ষমতা সে রাখতে পারবে না, কারণ ক্ষমতা বিষয়টাই সে বুঝে না। দেখেন, বিএনপির জন্ম হইতো না 1975-এর 15 আগস্ট না ঘটলে। সেই আগস্ট বিপ্লবীদের রক্ষা করছে বিএনপি করে নাই। মুজিব হত্যা মামলার বিচারে অভিযুক্ত সবাইকে জজ গোলাম রসুল ফায়ারিং স্কোয়াডে গুলি করে মারার মৃত্যুদণ্ডের রায় প্রদান করছিল। যদিও দেশে প্রচলিত সিআরপিসিতে মৃত্যুদণ্ড দণ্ডিতদের ফায়ারিং স্কোয়াডে গুলি করে মারার কোনো বিধানই নেই। সংসদে এই অপকর্মের বিরুদ্ধে সেদিন 120টা আসন নিয়েও বিএনপি কোনো বিরোধিতা না করে মুখে কুলু পাইতে চুপ করে বসেছিল। তাই বিএনপি কাউকে রক্ষা করতে পারবে না, করবে না, সে ক্ষমতা নেই। বিএনপি ক্ষতি করতে পারবে, সেটাই আসল ক্ষমতা। রক্ষা করতে পারাটা রাজনৈতিক ক্ষমতা না, বরং ক্ষতি করতে পারার হিম্মতটাই রাজনৈতিক ক্ষমতা। আমি এই প্রসঙ্গে বিস্তারিত আলাপ করছি আগের এপিসোডে। আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে এই জন্য না যে কেউ কাউকে অপমান করছে আর অভিমানের রাজপথ ছেড়ে দিচ্ছে তাই আওয়ামী লীগ মিছিল করতেছে, না তা না। বাংলাদেশে বিএনপি বা জামাত বা ছাত্রদের এনসিপির গ্রিন সিগন্যাল ছাড়া আওয়ামী লীগের বাপের ক্ষমতা নাই মিছিল করে। আওয়ামী লীগ বিএনপির আশকারা পাইয়া মিছিল করতেছে না, শুধু বিএনপি আওয়ামী লীগের মিছিল করে দিচ্ছে। হ্যাঁ বা বেশ, এইভাবে তারা আওয়ামী লীগকে বাঁচাই রেখে জনগণকে ভয় দেখাইতে চায়। বিএনপি ক্ষমতায় আসার আগে দলটার নেতা কর্মী এবং তাদের আত্মীয় স্বজনরা আওয়ামী লীগের রাজনৈতিক স্বার্থ রক্ষার জন্য কতটা মরিয়া হয়ে উঠছে এই খবর পড়লে সেটা বুঝতে পারবে। আওয়ামী লীগকে যারা রুখে দিতে পারবে তাদের আগামী বাংলাদেশের নেতা হবে। বিএনপি রুখতে না চাইলে তো মাঠ ফাঁকা থাকবে না। বিএনপি প্রাণ ভয় রাজপথে 28 অক্টোবর দাঁড়াইতে পারে না, তার জন্য কি বর্ষা বিপ্লব থেমে ছিল না। ফার্মের কন্ট্রাডিকশন গুলো নিয়ে আলাপ করি না, চাইলে করা যায়। ফার্ম বলতেছে 71 একটা রেড লাইন, এই রেড লাইন ক্রস করলে বাংলাদেশের রাজনীতি করা যাবে না। এই জন্য নাকি জামাত মেইনস্ট্রিম হতে পারে নাই। আজিব বাত। বিএনপি কি 71 কে ওন করে? সে নিজে কি ফার্মকে নিজে বাঙালি জাতীয়তাবাদকে ওন করে? ফার্ম তো নিজেকে হিন্দুস্তানি মুসলমান বলছে। দেখেন, আমি নিজেকে বাঙালি মনে করি না, আমি নিজেকে হিন্দুস্তানি মুসলমান মনে করি। ফার্ম কি ধর্ম নিরপেক্ষতা মানে? সে কি সমাজতন্ত্র মানে? সে নিজেই কমিউনিস্টকে দান দিয়ে বলে সেই বাকশাল চাই, আবার ইউরোপিয়ান এনলাইটমেন্টও চাই। দান্দিক তাইলে ফার্মের 71টা আসলে কি? ফার্মের ন্যারেটিভ কি 71-এর? আমি আসলে জানতে চাই। এবার আসেন বিএনপির 31 দফা নিয়ে আলাপ করি। আমি 31 দফার 1 দফা নিয়ে সারাসারাভাবে আলাপ করছি, আপনারা দেখছেন। আলাপ একবারে যদি করতাম আগ্রহ ধরে রাখতে পারতেন না। তো বিএনপির কিছু কইতে ইচ্ছা করে না, এটা বেকুব ভর্তি দল, এরা নিজেদের দুর্বলতা কখনো বুঝতে পারে নাই। যেহেতু অ্যান্টি আওয়ামী লীগ সকলের কাজের সুফল পাইছিল, তাই তারা ভাবে নাই নিজের ইন্টেলেকচুয়াল অ্যাসেট গড়ে তুলতে হবে। এখন পরিচয় গাড্ডায় আওয়ামী আমলের কোনো ন্যারেটিভ তৈরি করতে পারে না, একটাও না। আপনি দেখাতে পারবেন একটা ন্যারেটিভ তৈরি করছে, নিজেদেরকে রক্ষা করতে পারেন ন্যারেটিভ তৈরি করে। আর এইটা যে তাদের দুর্বলতা, এটা কোনোদিন খোদায় দেখেনি। গাড় বেলি করে মাস্তানি হয়, রাজনীতি হয় না। রাজনীতি সিরিয়াস বিষয়, ক্ষমতা মাফিয়াদেরও থাকে। যাই হোক, আজকে 2টা দফা নিয়ে আলাপ করবো বিএনপির 31 দফা। তার আগে কয়ে নি রাজনৈতিক দফার সংখ্যা কম হতে হয়। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বিএনপি স্ট্যান্ডিং কমিটির প্রত্যেককে আলাদা করিয়া 31 দফা লিখতে বলেন, পারবে না, একজনও লিখতে পারবে না 31টা দফা। আপনি বিএনপির কর্মী হন, নেতা হন, নিজে লেখেন, এটা এপিসোড বফ করে নিজে লেখেন, পারবেন না। আমি চ্যালেঞ্জ দিলাম, পারবেন না। আপনি নিজে যারা রাজনীতি করাটাই কাজ, যে পারেন না নিজের দফাটা নিজে লিখতে, মনে রাখতে, পাবলিকের বাপের ধন কি সাপে খাইছে যে সে মনে রাখবে, তা ঠেকা পড়ছে। আসেন দেখি রাজনৈতিক কর্মসূচি অল্প দফায় কেন হইতে হয়, সেটা একটু আলোচনা করি। 1 নম্বর কারণ সহজবোধতা। অল্প দফা থাকলে জনগণ সহজে বুঝতে পারে কি দাবি করা হচ্ছে, বেশি দফা থাকলে মেসেজ জটিল হয়ে যায়, সেই জন্য সাধারণ মানুষের মনোযোগ হারানোর ঝুঁকি বাড়ে। 2 নম্বর মোবিলাইজেশন সহজ হয়। কম দফা মানে একটা বা 2টা মূল দাবির পিছনে জনগণ জোরালোভাবে ঐক্যবদ্ধ হতে পারে, আন্দোলনের শক্তি বাড়ে। 3 নম্বর কৌশলগত চাপ সৃষ্টি করা যায়। সরকার বা বিরোধী শক্তির উপর চাপ তৈরি করার জন্য স্পষ্ট এবং নির্দিষ্ট দাবি থাকা জরুরি। বেশি দাবি দিলে কোনো দাবি নিয়ে সুনির্দিষ্টভাবে চাপ তৈরি করা যায় না। গতি বজায় রাখা। কম দফার কর্মসূচি আন্দোলনের গতি এবং ফোকাস বজায় রাখে। লম্বা তালিকা মানে প্রত্যেকটা বিষয় আলাদা করে ব্যাখ্যা লাগবে, যার সময় ক্ষেপণ করে। 5 নম্বর হইতেছে সংবাদ মাধ্যমে সহজে প্রচার। মিডিয়া ছোট স্পষ্ট বার্তা প্রচার করতে পছন্দ করে। অল্প দফায় আন্দোলন সহজে শিরোনাম হয়। আমি এটা বললাম আন্দোলন এই কারণে, কারণ তারা কিন্তু 31 দফা আন্দোলনের সময় করছে, বিপ্লবের পরে করে নাই, সেজন্য আন্দোলনের কথা বললাম। আমাদের সফল আন্দোলনগুলো দেখেন রাষ্ট্রভাষা বাংলা চাই 6 দফা। এরশাদ বিরোধী আন্দোলনের 1 দফা, 1 দফা 1 দাবি, এরশাদ তুই কবে যাবি। হাসিনা খাতা আন্দোলনের 1 দফা। এমনকি বিএনপি যে 4 দলীয় জোটের 5 দফা ছিল 2001 সালের নির্বাচনে, দুর্নীতিমুক্ত প্রশাসন, সুশাসন, আইন শৃঙ্খলা উন্নয়ন, এই সমস্ত। তারপরে বড় দফা বাড়তে থাকে। 2018 সালে বিএনপির ঐক্যফ্রন্টের দফা হয় 7 দফা আর 11টা লক্ষ্য। এই হইতেছে বাম ইনফ্লুয়েন্স, দাবি ঢুকাইতে হবে তেইশা। মানুষ পড়লো কিনা শুনলো কিনা ভাবাভাবি নেই। আসলে 31 দফার 2 নম্বর দফা নিয়ে দেখি। তারা কইতেছে বাংলাদেশে গণতন্ত্র, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়াকে স্থায়ী সাংবিধানিক এবং প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে একটা নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হবে। ভালো কথা, কিন্তু প্রশ্ন হইতেছে তত্ত্বাবধায়ক সরকার তো বিএনপি প্রবর্তন করেছিল, তাই না? আইন কইরা 96 সালে তো টিকলো না কেন? আবার আইন করবে, টিকবে না। মানে আমরা চক্রাকারে একই সমস্যার আবর্তে ঘুরপাক খাবো নাকি বারে বারে? আবার যে বাতিল হবে না তার নিশ্চয়তা কি? জনগণ চায় একটা নিরপেক্ষ নির্বাচন, অবাধ স্বচ্ছ নির্বাচন, নেতা নির্বাচনের স্বাধীনতা। এটা কিভাবে নিশ্চিত হবে? বিএনপি তো বিচারপতির বয়স বাড়ায় নিজেদের পছন্দ মতো লোককে তত্ত্বাবধায়ক সরকার প্রধান বানাতে চেয়েছিল 2006 সালে, জানেন তো? 2007 সালের জানুয়ারিতে যে সাধারণ নির্বাচন পরিচালনা হবে সেটার জন্য তত্ত্বাবধায়ক সরকার গঠিত হওয়ার কথা ছিল। তার প্রধান উপদেষ্টা হিসেবে বিচারপতি KM হাসানকে নিয়োগ করা হয়। উনি একসময় বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বে ছিলেন।
তৎকালীন আওয়ামী লীগের মধ্যে কে এম হাসান যাতে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হতে পারে সেই জন্য বিএনপি সংবিধান সংশোধন করে বিচারপতির অবসর গ্রহণের বয়সসীমা বাড়াই দিয়েছিল। গ্যাঞ্জাম বাঁধে এই নিয়ে আবার গ্যাঞ্জাম বাঁধবে। এই দফা দিয়ে কি অবাধ সুষ্ঠু নির্বাচন করা যাবে? যাবে না। নিশ্চিত করা যাবে? যাবে না। এমনকি এই সিস্টেম টিকবে না, আগেও টিকে নাই। তাইলে এই দফা কি চিন্তা ভাবনা কইরা বানাইছে? আচ্ছা, 4 নম্বর দাবিতে কি বলেছে? পরপর 2 টার্মের অতিরিক্ত কেউ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবে না। ভালো কথা, খুবই ভালো কথা। কি মনে হয় এটা কইরা? পরপর 2 টার্মের বেশি কেউ প্রাইম মিনিস্টার দায়িত্ব পালন করতে পারবে না। এটা বিএনপি অনেকবার বলছে, কিন্তু আমরা তো আমেরিকায় দেখি এইটাই সংবিধান সংস্কার কমিটি প্রস্তাব করছে। এখন বিএনপি কইতেছে প্রধানমন্ত্রী পদে দাঁড়ানো 2 মেয়াদের বেশি কেউ থাকতে না পারলেও একবার বিরতি দিয়া আবার প্রধানমন্ত্রী হইতে চাইলে সেই সুযোগ থাকতে হবে। মানে পরপর 2 টার্ম থাকবে, তারপর 1 বছর অন্য কেউ হবে, তারপর আবার কেউ 2 টার্ম এসে থাকবে। মানে বুঝতেন তো, পরপর 2 টার্ম থাকার পরে 1 টার্ম প্রেসিডেন্ট হবে, তারপর আবার 2 টার্ম প্রাইম মিনিস্টার হবে, তারপর 1 টার্ম প্রেসিডেন্ট হবে। মানে চালাকি শুরু হয়ে গেছে। ভাবছে কেউ বুঝতে পারবে না। যেই মাত্র ক্ষমতা আসা দেখতে পারতেছে তখনই চোখ উল্টাই দিচ্ছে বিএনপি। যখন ক্ষমতা থেকে দূরে তখন কত ভালো ভালো কথা দেখিস, কি সুন্দর চান্দ দিছে, এখন চিনে না। আসেন, কেন পরপর 2 বার রাষ্ট্রের প্রধান নির্বাহী হওয়া ঠিক নাই? পিছনে দার্শনিক ভিত্তিটা কি? পরপর 2 টার্ম রাষ্ট্রের নির্বাহী থাকা ঠিক না কেন? এর মূল উদ্দেশ্য হইতেছে 1 নম্বর ক্ষমতার অপব্যবহার রোধ করা। দীর্ঘ সময় ধরে একই ব্যক্তি ক্ষমতায় থাকলে স্বৈরতান্ত্রিক প্রবণতা তৈরি হয়, নিজের ক্ষমতা পাকাপোক্ত করতে শুরু করে, জনগণের বদলে নিজের দল বা নিজের শক্তিকে রক্ষা করে। একই জিনিস ঘটছে হাসিনার ক্ষেত্রে। 2 নম্বর, নতুন নেতৃত্বের সুযোগ সৃষ্টি হয় না। নিয়মিত নেতৃত্বের পরিবর্তন মানে নতুন চিন্তা, নতুন দৃষ্টিভঙ্গির আগমন। 3 নম্বর, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের স্বাধীনতা রক্ষা। একজন দীর্ঘদিন ক্ষমতায় থাকলে বিচার বিভাগ, নির্বাচন কমিশন, পুলিশ ইত্যাদি তার হাতে জিম্মি হয়ে যেতে পারে, যেটা হাসিনার আমলে হয়েছিল। 4 নম্বর, গণতন্ত্রের প্রাণবন্ততা বজায় রাখা। জনগণ যাতে মনে করে রাষ্ট্র তাদের, কোনো ব্যক্তির না, এই অনুভূতি বজায় রাখা দরকার। এবং দীর্ঘকালীন শাসনের বিদ্রোহ কিন্তু অবশ্যম্ভাবী হয়ে ওঠে, কারণ ক্ষমতা কেন্দ্রীভূত হয়ে পড়ে। যখন এক ব্যক্তি বা গোষ্ঠী দীর্ঘদিন রাষ্ট্রের নেতৃত্ব থাকে, তখন তারা সমস্ত শক্তি নিজেদের হাতে কুক্ষিগত করে। আইনের শাসন দুর্বল হয়, বিচার ব্যবস্থা পক্ষপাতদুষ্ট হয়, সেনাবাহিনী প্রশাসন ব্যক্তি বিশেষে গোলাম হয়ে পড়ে, জনগণের স্বাভাবিক চাহিদা, ন্যায় বিচার, সমান অধিকার, জীবনের নিরাপত্তা এই সমস্ত পদদলিত হয়। একই জিনিস আমরা দেখছি হাসিনার আমলে। এই যে ঘটনা, এটা তাত্ত্বিক ভিত্তি কি, যে কেন প্রধান নির্বাহী বেশি দিন থাকতে পারবে না? তাত্ত্বিকভাবে এটা দাঁড়ায় আছে কয়েকটা বড় চিন্তার উপরে। 1 নম্বর হচ্ছে ডেমোক্রেটিক রোটেশন, বা এটাকে বলা যেতে পারে গণতান্ত্রিক চক্র। জন লক, মন্তেস্কু এই দার্শনিকরা বলছিলেন ক্ষমতা স্বাভাবিকভাবে দুর্নীতির দিকে ধাবিত হয়, তাই নিয়মিত ক্ষমতার হাত বদল জরুরি। আরেকটা তত্ত্ব হচ্ছে ন্যাচারাল ডিকে অফ পাওয়ার, মানে ক্ষমতার স্বাভাবিক ক্ষয়। টকভিল উনি বলছেন একজন নেতা যত বেশি সময় ক্ষমতায় থাকে তত সে জনগণের আসল চাহিদা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। আর 3 নম্বর হইতেছে জেনারেশনাল রিনিউয়াল, নতুন প্রজন্মের আবির্ভাব তত্ত্ব। রাষ্ট্রের সেবা করার সুযোগ নতুন নেতৃত্বকে দিতে হবে, না হলে রাষ্ট্র সময়ের সাথে সাথে পিছায় যাবে। যদি একজন নেতা 2 মেয়াদে চালায় যায়, তারপর 1 টার্ম বিরতি নিয়ে আবার প্রার্থী হয়, তাহলে মূল উদ্দেশ্য ব্যাহত হয়। কেন ব্যাহত হয়? 1 নম্বর, ক্ষমতার নেটওয়ার্ক নষ্ট হয় না, যেটা তৈরি হয়েছিল। যে নেতা টানা 2 মেয়াদ চালাইছে, তার সময়কালে প্রশাসন, বিচার বিভাগ, পুলিশ, মিডিয়া, ব্যবসায়ী গোষ্ঠী সব স্তরে স্তরে অনুগত এক ধরনের নেটওয়ার্ক তৈরি হয়। 1 টার্ম বিরতিতেও এই নেটওয়ার্ক বেঁচে থাকে, সক্রিয় থাকে। এখন দেখতেছেন না, এখনো হাসিনার লোকজন প্রশাসনে আছে। তো উনি যখন আবার প্রার্থী হয়, এই শক্তিগুলো তাকে সুবিধা দেয়, ফলে নতুন প্রতিদ্বন্দ্বিতা বা নতুন নেতৃত্বের সুযোগ প্রকৃত অর্থে হয় না। 2 নম্বর, জনগণের মনস্তত্ত্ব পাল্টায় না। নেতার ব্যক্তি পূজা বা জনপ্রিয়তার মিথ ভেঙে যেতে সময় লাগে। মাত্র 1 মেয়াদের বিরতি তা ভাঙার জন্য যথেষ্ট না, ফলে পুরনো প্রভাব বজায় থাকে। মানুষ মনে করে ওই লোকটাই আবার ফিরে আসবে। 3 নম্বর, প্রশাসনিক নিরপেক্ষতা থাকে না। নির্বাচন কমিশন, পুলিশ, সরকারি যন্ত্রপাতি তাদের পুরনো বসের জন্য অপেক্ষায় থাকে, ফলে নির্বাচন প্রতিযোগিতামূলক হয় না, গণতন্ত্র দুর্বল হয়। 4 নম্বর হইতেছে নতুন প্রজন্মের নেতৃত্ব বাধাগ্রস্ত হয়। যখন পুরনো নেতা আবার ফিরে আসার সম্ভাবনা রাখে, তখন নতুন নেতৃত্ব উঠে আসতে ভয় পায় বা বাধাগ্রস্ত হয়, গণতন্ত্রের নবায়ন থেমে যায়। তত্ত্বে যতই বলা হোক না কেন, অনেক রাষ্ট্রনায়ক নিয়ম ভেঙে আজীবন ক্ষমতা ধরে রাখার পথ তৈরি করছে। সবচেয়ে উল্লেখযোগ্য 2টা উদাহরণ দিই। ভ্লাদিমির পুতিন টানা 2 টার্ম শেষ হওয়ার পর উনি সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট হইতে পারতেন না, তাই নিজের ঘনিষ্ঠ দিমিত্রি মেদভেদেভকে প্রেসিডেন্ট করে নিজে হয় প্রধানমন্ত্রী, কিন্তু রাশিয়া প্রকৃত ক্ষমতা নিজের কাছে রাখে। 2012 সালে আবার প্রেসিডেন্ট হয়, পরে সংবিধান সংশোধন করে তার মেয়াদের সীমাটা মুছে দেয়। এখন পুতিন 2036 সাল পর্যন্ত প্রেসিডেন্ট থাকতে পারবে, অর্থাৎ প্রায় 4 দশক ধরে। এর ফলাফল কি হয়েছে? রাশিয়া গণতন্ত্র থেকে দূরে সরে গেছে, বিরোধী নেতারা নিশ্চিহ্ন হয়ে গেছে এবং ব্যক্তিকেন্দ্রিক একনায়কতন্ত্র তৈরি হয়েছে। শি জিনপিং, চীন প্রেসিডেন্টের জন্য 2 মেয়াদের সীমা ছিল 5-5-5 10 বছর। শি জিনপিং 2013 সালে প্রেসিডেন্ট হয়। 2018 সালে চীনের কমিউনিস্ট পার্টি সংবিধান পরিবর্তন করে 2 মেয়াদের সীমা তুলে দেয়। এখন শি জিনপিং আজীবনের জন্য প্রেসিডেন্ট থাকার পথ খুলে দিয়েছে। এর ফলাফল কি? চীনে ব্যক্তির চেয়ে পার্টি বড়, এই নীতিগতভাবে লঙ্ঘন করছে। আর চীনে গণতান্ত্রিক কোনো নির্বাচন নাই, মত প্রকাশের স্বাধীনতা কঠিনভাবে নিয়ন্ত্রিত। ফলে যখন 2 টার্মের নিয়ম ভেঙে ফেলা হয় বা কোনো ছিদ্র রেখা ক্ষমতা ধরে রাখার রাস্তা রাখা হয়, তখন গণতন্ত্র দ্রুত দুর্বল হয়ে পড়ে, রাষ্ট্র ব্যক্তি কেন্দ্রিক হয়ে যায় এবং জনগণের স্বাধীনতা কাগজে কলমে সীমাবদ্ধ হয়ে পড়ে। আমি মাঝে মাঝে চুপচাপ হয়ে বসে থাকি, ভাবি যে যদি 2028 সাল পর্যন্ত আওয়ামী লীগ থাকতো কি হতো? নির্বাচনের নাম উচ্চারণ করলেই নীল সাদা ভাই নিশা দাঁড়াইতো দোরগোড়ায়, ঠান্ডা গলায় বলতো চলেন। তারপর বাকিটা একটা কালো গল্প, যার শেষ পাতায় রক্তের দাগ। লুৎফুজ্জামান বাবর কারাগারে ঘুপসি কোণে চোখ তুলা পাখিদের উঠতে দেখতেন আর ভাবতেন তারা এখনো উঠতে পারে, অথচ আমি। সালাউদ্দিন আহমেদ শিলংয়ের আকাশে হাত তুলতেন, এই নীল কি ঢাকার মতো, নাকি আমি বদলে গেছি? খালেদা জিয়া এখন অন্তরীণ থাকতেন, রিজভী ভাই কোলাপসেবল গেটের পিছনে মাফলার গলায় দিয়া হাতে গোনা কয়েকজন কর্মী নিয়ে শীতের মধ্যে ঠকঠাক করে কাঁদতেন, ওটাই ওনার রাজনৈতিক কর্মসূচি হয়ে থাকতো। আর রায়নগর, ওইখানে নাম ঝুলতো শত শত মৃত স্বপ্নে, ভুলে যাওয়া মানুষের যারা একদিন হাঁটতো, হাসতো, স্বপ্ন দেখতো, তারপর চুপ হয়ে যেত। আমরাও চুপ হয়ে যেতাম, চুপচাপ বাজারে যেতাম, চুপচাপ অতি মূল্যে অল্প কিছু ডিম কিনতাম, সবজি কিনতাম, আর মাছ মাংস দেখে হাত পিত্তেশ করতাম। চুপচাপ আয়না তাকায় ভাবতাম এটা আমার মুখ না, আমি কোথায় হারালাম। ঠিক তখন কিছু সাহসী তরুণ উঠে দাঁড়ায়, তারা বলে এমন জীবন চাই না। তারা বাতাসে ছড়ায় দেয় আলো,
আমরা গলা ছেড়ে কাপা কাপা সরে ওদের দেখে পথে নেমে আসি সাহস নিয়া, বলি আমরা ভালো নাই। কিন্তু আজ আমরা বলি ওদের হটাও, ওরা রাজনীতি করে ফেলছে, ওদের রক্ত আজকে পথের ধুলা, ওদের কান্না আজকে নীরব শোক। আমরা চিৎকার করি এখনই নির্বাচন চাই, ডিসেম্বরই চাই, এখনই চাই। দেশ যে ভালো চলতেছে এটা কেউ দেখে না, রিজার্ভ বাড়তেছে, দুর্নীতির টাকা ফিরতেছে, সংস্কারের বাতাস রাখছে, কিন্তু এই খবর কারো কানে চলে না। একটাই আমাদের পিপাসা এখন, ক্ষমতা আর ক্ষমতা। আলোর এই লড়াই কখনো সহজ ছিল না। আলোর জন্য যারা পথে নামে তাদের পা রক্তাক্ত হয়, তাদের চোখে জল জমে, তাদের গলা রুদ্ধ হয় কান্নায়, কিন্তু তবু তারা হাঁটে, কারণ তারা জানে পিছাই গেলে চিরকাল হারাই যেতে হবে। আর যারা রক্ত দিছে, যারা ভয়কে পিছনে ফেলে আগাইছে, তাদের নাম ইতিহাসের পাতায় লেখা থাকবে। আজকে যারা কাঁপতেছে মিথ্যা বলতেছে, তারা কেবল হারাই যাবে বিস্মৃতির ধুলায়। বিপ্লব কখনো সংগঠিত হয় না বক্তৃতায়, বিপ্লব জন্ম নেয় নির্ভীক হৃদয়ে তপ্ত রক্তে। আমরা সেই রক্তের উত্তরাধিকার, আমরা হারবো না। তারা ভাবছিল আমরা ভয় পাবো, তারা ভাবছিল আমরা হেরে যাবো, তারা ভাবছিল আমরা মুখ নিচু কইরা ঘরে ঢুকে দেবো, কিন্তু তারা ভুল করছে। আমরা পিছু হটিনি, আমরা সামনে আগেছি, আমরা থামিনি, আমরা ঝড় তুলছি, আমরা চুপ থাকিনি, আমরা স্লোগানে মুখর করছি রাজপথ। আজ যারা ধোকা দিচ্ছে, ইতিহাস তাদের মুখ চিরকাল ঘুষা মাটিতে ফেলে রাখবে। আজ যারা দাঁড়াইছে, ইতিহাস তাদের মাথায় তুলে নেবে। আজ আকাশ ভেঙে পড়বে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।